আচ্ছা, টেস্ট পেপারের লাস্ট ইয়ার টেস্ট পেপার এর পেজ 208-এর ফিজিক্যাল সায়েন্সের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করাচ্ছি। প্রথম 1.2-তে যেটা রয়েছে সেটা হচ্ছে 1 পাস্কাল মানে এক্স ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এক্সের ভ্যালু জানতে চেয়েছে, তার মানে বেসিক্যালি 1 পাস্কাল মানে কত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার সেটা জানতে চেয়েছে। তার জন্য আমাকে প্রথমে পাস্কাল মানে যেটা সেটা লিখতে হবে। পাস্কাল মানে হচ্ছে 1 নিউটন পার মিটার স্কোয়ার। 1 নিউটন পার মিটার স্কোয়ার মানে হচ্ছে 1 নিউটন বাই 1 মিটার স্কোয়ার। নিউটনকে আমি ডাইনে নিয়ে যাব, 1 নিউটন মানে 10⁵ ডাইন, আর মিটার স্কোয়ারকে আমি নিয়ে যাব সেন্টিমিটার স্কোয়ারে। এবারে মিটার মানে হচ্ছে 1 মিটার মানে 100 সেন্টিমিটার আমরা জানি, তাহলে 1 মিটার স্কোয়ার মানে হচ্ছে দুটো 1 মিটার গুণ হচ্ছে সেখানে দুবার 100 সেন্টিমিটার গুণ হবে। তাহলে 100 সেন্টিমিটার ইন্টু 100 সেন্টিমিটার মানে হচ্ছে 10 স্কোয়ার সেন্টিমিটার ইন্টু 10 স্কোয়ার সেন্টিমিটার, বেসিক্যালি 10⁴ সেন্টিমিটার স্কোয়ার। তাহলে উপরে হচ্ছে 10⁵ ডাইন আর নিচে হচ্ছে 10⁴ সেন্টিমিটার স্কোয়ার। কাটাকুটি হয়ে গিয়ে পড়ে থাকছে 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তার মানে এক্সের ভ্যালু হচ্ছে 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, নেক্সট হচ্ছে 1.3-এর অঙ্কটা, যেখানে 4 মোল হাইড্রোজেন এবং 2 মোল অক্সিজেনের বিক্রিয়ায় কত মোল স্টিম তৈরি হয় সেটা জিজ্ঞেস করা হয়েছে। তার জন্য আমি প্রথমেই যে ইকুয়েশনটা আমরা জানি, ব্যালেন্সড ইকুয়েশন, হাইড্রোজেন আর অক্সিজেনের বিক্রিয়ায় জল বা স্টিম উৎপন্ন হওয়ার, সেটা আমি লিখব। সেখানে 2H2 + O2 + 2H2 = 2H2O। তার মানে কি 2 মোল হাইড্রোজেন এবং 1 মোল অক্সিজেন মিলে 2 মোল জল বা স্টিম তৈরি হচ্ছে। তাহলে আমি যদি উভয় পক্ষকে 2 দিয়ে জাস্ট গুণ করে দিই, তাহলে কি থাকবে? 4 মোল হাইড্রোজেন আর 2 মোল অক্সিজেন মিলে 4 মোল H2O তৈরি হচ্ছে। তাহলে সেটাই আমাদের প্রশ্ন ছিল, সুতরাং কোনো প্রবলেম রইল না। ঠিক আছে। আচ্ছা, 1.8-এর কোশ্চেনটা বলেছি যে 1 ওয়াট আওয়ার বলতে কত জুল। এক্স জুল বলেছি, এক্সের মানটা কত। তার মানে 1 ওয়াট আওয়ার বললে আমি 1 ওয়াট আওয়ার মানে হচ্ছে 1 ওয়াট গুণ 1 আওয়ার, তার মানে হচ্ছে 1 ওয়াট ইন্টু 1 ঘন্টা। এবার 1 ওয়াট মানে আমরা জানি 1 জুল পার সেকেন্ড, তার মানে 1 জুল বাই 1 সেকেন্ড, 1 জুল বাই 1 সেকেন্ড। আর ওদিকে ঘন্টা, 1 ঘন্টাকে আমি লিখলাম 3600 সেকেন্ড, সবগুলোকে একই এককে নিয়ে যাওয়ার জন্য। এবার সেকেন্ড ওপরে আছে, সেকেন্ড নিচে আছে, একক দুটো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে কি 3600 জুল। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্নটা আছে 2.3-এরটা করাচ্ছি, যেখানে 3টে পরিমাণ কি বলে হাইড্রোজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড দিয়ে দেওয়া হয়েছে এবং জিজ্ঞেস করা হয়েছে এদের সবার মধ্যে কার আয়তন বেশি। অ্যাকচুয়ালি এদের তিনজনেরই আয়তন সমান। তার কারণ হচ্ছে যে 2 গ্রাম হাইড্রোজেন মানে 1 গ্রাম অনুপরিমাণ হাইড্রোজেন, 28 গ্রাম নাইট্রোজেন মানে 1 গ্রাম অনুপরিমাণ নাইট্রোজেন, এবং 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে 1 গ্রাম অনুপরিমাণ কার্বন ডাইঅক্সাইড। এইবার এই 1 গ্রাম অনুপরিমাণ এর সাথে কি সম্পর্ক সম আয়তনের? আমরা এটা জানি অলরেডি যে অ্যাভোগাড্রো সূত্র অনুসারে যে সম আয়তন সব গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। ঠিক আছে। আবার আমরা এটাও জানি যে 1 গ্রাম অনুপরিমাণ যে কোনো গ্যাসে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। তার মানে 1 গ্রাম অণু হাইড্রোজেন মানে তার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক হাইড্রোজেন অণু রয়েছে। 1 গ্রাম অণু নাইট্রোজেন মানে তার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক নাইট্রোজেন অণু রয়েছে। আবার 1 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইড মানে তার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক কার্বন ডাইঅক্সাইড অণু রয়েছে। ঠিক আছে। তাহলে এদের সবার মধ্যে এই পরিমাণে 2 গ্রাম হাইড্রোজেনে অ্যাভোগাড্রো সংখ্যক অণু হাইড্রোজেন অণু, 28 গ্রাম নাইট্রোজেনে অ্যাভোগাড্রো সংখ্যক নাইট্রোজেন অণু, আর 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অ্যাভোগাড্রো সংখ্যক কার্বন ডাইঅক্সাইড অণু রয়েছে। তার মানে এদের সবার সমান সংখ্যক অণু রয়েছে। এবার সম আয়তন সব গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, তার মানে আমি এটাকে যদি উল্টে বলি যে সম সংখ্যক যদি অণু থাকে তাহলে তাদের সমান আয়তন হবে, তাই তো? অ্যাভোগাড্রো সূত্রটাকে আমি যদি উল্টে ভাবি যে সম আয়তনে যদি সম সংখ্যক অণু থাকে, তাহলে আমি যদি সম সংখ্যক অণু নিই প্রত্যেকটা গ্যাসের, আলাদা আলাদা 3টে গ্যাসের, তাহলে তাদের আয়তন নিশ্চয়ই সমান হবে। তাহলে এই ক্ষেত্রেও সেটাই দেখা যাচ্ছে, যেহেতু 3টেই 1 গ্রাম অনুপরিমাণ হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড নেওয়া হয়েছে, এবং যেহেতু 1 গ্রাম অনুপরিমাণে এদের সবার কি বলে অণুর সংখ্যা সমান, সেই জন্য এদের আয়তনও সমান। ঠিক আছে, যেটা হচ্ছে 22.4 লিটার।
আচ্ছা 2.10 অঙ্কটা করাচ্ছি। 2.10তে ইলেকট্রন আর বিটা কণার মধ্যে একটা পার্থক্য চেয়েছি, আমি দুটো পার্থক্য লিখিয়ে দিলাম, দুটো পার্থক্য যদি আসে আর কি। সেখানে ইলেকট্রন, অবভিয়াসলি ইলেকট্রনকে আমরা জানি কি যে পরমাণুর ভেতরে নিউক্লিয়াসের বাইরে আবর্তন করে, ঠিক আছে। আরেকটা পয়েন্ট কি, ইলেকট্রন ওখান থেকেই মানে বেরিয়ে যেতে পারে। যখন আমরা মানে ইলেকট্রনকে বার করে দিলে কি তৈরি হয়, পরমাণু ক্যাটায়নে পরিণত হয়, আর যখন ইলেকট্রন যুক্ত হয় তখন হয়ে যায় অ্যানায়ন, তাই তো। তাহলে ওই নিউক্লিয়াসের বাইরে আবর্তন করে এবং ওখান থেকেই বেরিয়ে যেতে পারে, ওখান থেকেই বিযুক্ত হতে পারে বা যুক্ত হতে পারে, ঠিক আছে। আর ইলেকট্রন পরমাণুতে, তার মানে কি ইলেকট্রন পরমাণু থেকে শুধু বেরিয়েই যেতে পারে না, ইলেকট্রন পরমাণুতে যুক্তও হতে পারে। কিন্তু বিটা কণার ক্ষেত্রে কি, বিটা কণা কিন্তু নিউক্লিয়াস থেকে বেরোয়, পরমাণুর মানে নিউক্লিয়াসের বাইরে থেকে নয়, নিউক্লিয়াস থেকে বেরোয়। আরেকটা হচ্ছে বিটা কণা নিউক্লিয়াস থেকে বেরিয়ে যেতে পারে কিন্তু নিউক্লিয়াসে কিন্তু যুক্ত হতে পারে না। এই দুটো পয়েন্টই এনাফ। আচ্ছা এরপরে 4.1 অঙ্কটা করিয়েছি, যেখানে আর কি আর এর ভ্যালুটা বার করতে বলেছে, আর হাইড্রোজেনের বলে দিয়েছে যে এসটিপিতে আমি কত ওয়েটের হাইড্রোজেন নিয়েছি, এটা বলেছে 0.0896 গ্রাম, ঠিক আছে। আর টেম্পারেচার বলেছে নর্মাল টেম্পারেচার, মানে আর কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার। তাহলে সেক্ষেত্রে আর এর ভ্যালুটা বার করতে বলেছে। এই অঙ্কগুলোতে আমাদের পিভি ইকুয়াল টু এনআরটি ইউজ করতে হবে, এবং ডাইরেক্টলি এন আমি ইউজ করতে পারবো না যেহেতু বলেনি, আমি ওখানে ডাব্লিউ বাই এম ইউজ করব, যেখানে হচ্ছে ওয়েট বাই আণবিক ওজন আর কি, আণবিক গুরুত্ব। তাহলে সেইখানে আমি ভ্যালুগুলো বসাবো, বসিয়ে আর ইকুয়াল টু, যেহেতু আর এর মান বার করতে হবে, আর ইকুয়াল টু বাকি সমস্ত এক্সপ্রেশনগুলো নিয়ে যাব। যেহেতু এসটিপি বলেছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, আমি ওখানে পি এর জায়গায় বসিয়েছি কত, 1 অ্যাটমসফিয়ার, ঠিক আছে। 1 অ্যাটমসফিয়ারে 1 বায়ুমণ্ডলীয় চাপ। আচ্ছা ভি এর ক্ষেত্রে আমি 1 লিটার বসিয়েছি, যেহেতু 1 লিটার বলা হয়েছে, 1 লিটার কি বলে হাইড্রোজেনের কথা বলা হয়েছে। আচ্ছা আণবিক গুরুত্বের ক্ষেত্রে 2 বসিয়েছি, আর ডাব্লিউ যা বলেছে 0.0896, আর হচ্ছে টেম্পারেচারকে আমি বসিয়েছি 273 কেলভিন, ঠিক আছে। টেম্পারেচার তো আমি 0 ডিগ্রি বসাতে পারবো না, কারণ তাহলে তো পুরো কিছুই বেরোবে না, বাই 0 করলে কিছুই আসবে না, সেই জন্য 273 কেলভিন। তাহলে কেলভিনে আনসারটা কি আসছে, 0.08, অ্যাকচুয়ালি এসছে 0.0817 এরকম কিছু একটা অ্যাটমসফিয়ার লিটার পার মোল পার কেলভিন। মোলটা এই জন্য কারণ ডাব্লিউ বাই এম করলে আলটিমেটলি তো মোল সংখ্যাই বেরোবে, আর আমরা যেহেতু এই কি বলে এই জাতীয় এককেই লিখে অভ্যস্ত মোল কেলভিনে, সেজন্য ওভাবে লিখলাম। তাহলে আনসারটা আসছে আর ইকুয়াল টু 0.082, নিয়ার ইকুয়াল টু 0.082 অ্যাটমসফিয়ার লিটার পার মোল পার কেলভিন, ঠিক আছে। আচ্ছা 4.1 অথবার যে অঙ্কটা রয়েছে, অথবার অঙ্কটা একটু প্রবলেমেটিক, মানে ওখানে আগে আমাদের একটা জিনিস একটু কল্পনা করে নিতে হবে যে জলের নিচে যখন কোনো বুদবুদ তৈরি হচ্ছে, তখন সেই বুদবুদের ওপরে, জলের যদি বেশ কিছুটা নিচে একটা বুদবুদ তৈরি হয়, তাহলে সেই বুদবুদটার ওপরে কি কি আছে, বুদবুদটার ওপরে রয়েছে জলটা রয়েছে, মানে যে গভীরতায় বুদবুদটা তৈরি হয়েছে ততটা পরিমাণ জল, তত হাইটের জল ওর ওপরে রয়েছে, আর তারপর ওই জলেরও পরে রয়েছে বায়ুস্তম্ভ আর কি, ঠিক আছে, বায়ুমণ্ডল। তার মানে ওই যখন একটা জলের গভীরে যখন একটা কোনো বুদবুদ তৈরি হচ্ছে, তখন সেই বুদবুদের ওপরে কিন্তু দুটো প্রেশার কাজ করছে, একটা হচ্ছে বায়ুর চাপ আর একটা হচ্ছে জলের চাপ, ওই পরিমাণ জলের চাপ। যখন এই বুদবুদটা আস্তে আস্তে ওপরের দিকে উঠতে শুরু করবে, ওপরের দিকে উঠে যখন জলের ওপরে গিয়ে পৌঁছবে, জলতলের ওপরে, তখন কিন্তু ওর ওপরে জলের কোনো প্রেশার নেই, কারণ ও তো জলের একদম উপরে পৌঁছে গেছে, তখন তার উপরে শুধুমাত্র বায়ুমণ্ডলের প্রেশার রয়েছে, ঠিক আছে। এইবারে এই জিনিসটা যখন বোঝা গেল, এবার তাহলে অঙ্কটা দেখা যাক। অঙ্কটায় বলেছে 238 ফুট গভীরে একটা বুদবুদ তৈরি হয়েছে। এবার সে বুদবুদের ব্যাস বলে দিয়েছে। এবার প্রথমে আমি কি করলাম, আমি ওই গভীরে বুদবুদের আয়তনটা ধরে নিলাম V1 একক, বুদবুদের ওপরে তখন মানে জলের নিচে থাকা অবস্থায় বুদবুদের ওপরে চাপটা ধরে নিলাম টোটাল P1। আরেকটা ধরলাম কি যে জলের যখন উপরে উঠবে তখন বুদবুদের আয়তন ধরে নিলাম V2, আর বুদবুদের ওপরে তার চাপটা ধরে নিলাম P2। এইবারে
বয়েলের সূত্র অনুসারে P1 V1 = P2 V2 হবে। সেইখানে V1টা যেহেতু বলা নেই, বুদবুদের আয়তন বলা নেই, বুদবুদের ব্যাসার্ধটা বলা আছে, সেই জন্য আমি ওই গোলাকার বুদবুদ সেই হিসেবে যে কি বলে গোলকের যে আয়তনের ফর্মুলা সেটা ইউজ করলাম। তাহলে V1-এর জায়গায় আমি লিখলাম 4/3 পাই R1 কিউব, আর V2 এর জায়গায় লিখলাম 4/3 পাই R2 কিউব। R1টা কি? R1 হচ্ছে জলের গভীরে থাকা অবস্থায় বুদবুদের ব্যাসার্ধ, আর R2টা হচ্ছে জলতলের ওপরে থাকা অবস্থায় বুদবুদের ব্যাসার্ধ। এবার অটোমেটিক্যালি দু সাইড থেকে 4/3 পাই তো কেটে গেল, তাহলে জিনিসটা দাঁড়িয়ে গেল P1 R1 কিউব = P2 R2 কিউব। এইবার P1টা কি? P1 হচ্ছে জলের গভীরে থাকা অবস্থায়, বুদবুদটা থাকা অবস্থায়, তার উপরে টোটাল প্রেশার। তাহলে সেই টোটাল প্রেশারটা কিসের প্রেশার বলেছিলাম? জলের প্রেশার প্লাস বায়ুমণ্ডলের প্রেশার। জলের প্রেশারটা কি? জলের প্রেশার আমরা সেই আগের যে ছোটবেলায় যা পড়েছিলাম সেটা যদি মনে করে দেখি, জলের প্রেশারটা কি? একটা নির্দিষ্ট গভীরতা H গভীরতায় যদি জলের প্রেশার ক্যালকুলেট করতে হয়, তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে H রো জি। H হচ্ছে জলের গভীরতা, রো হচ্ছে জলের ঘনত্ব, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। আর আমি যে বায়ুস্তম্ভের যে প্রেশার, সেই প্রেশারটাকে আমি PATM বা P অ্যাটমসফিয়ার বলে লিখেছি। আর যেহেতু জলের হাইট আর জলের ডেন্সিটিটা লিখেছি H রো জি বলে, সেই জন্য জলের গভীরতা লেখার জন্য ওখানে H পায়ের কাছে W লিখেছি, H অফ ওয়াটার, আর রো বা ঘনত্বর পায়ের কাছে W লিখেছি, যেহেতু ঘনত্ব অফ ওয়াটার বোঝানো হয়েছে। এইবারে এই টোটালটা ইন্টু R1 কিউব, তার মানে এই টোটালটা হলো P1। তাহলে এখন জিনিসটা দাঁড়িয়ে গেল কি? বাদিকে দাঁড়িয়ে গেল HW রো W জি প্লাস P অ্যাটমসফিয়ার, এই টোটালটা ইন্টু R1 কিউব = P অ্যাটমসফিয়ার ইন্টু R2 কিউব। সেখান থেকে আমার উদ্দেশ্যটা হচ্ছে R2 এর মানটা বার করা, কারণ জলতলের ওপরে থাকা অবস্থায় ব্যাসার্ধটা বার করতে চেয়েছে। আচ্ছা, এই R2 কিউব তার মানে = কি দাঁড়ালো? HW রো W জি প্লাস P অ্যাটমসফিয়ার বাই P অ্যাটমসফিয়ার ইন্টু R1 কিউব। এইবারে হচ্ছে যা যা আমাদের কাছে দেওয়া আছে সেই ভ্যালুগুলো পুট করার বিষয়। HW বা জলের গভীরতা 238 ফুট বলে দিয়েছে, কিন্তু তার সাথে আরেকটা ইনফরমেশান দিয়েছে যে 1 ফুট মানে 30.48 সেন্টিমিটার। তাহলে অবভিয়াসলি ফুটটাকে আমাকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে, সেটা লিখব। আচ্ছা, রো ডাব্লিউ যেটা জলের ঘনত্ব, সেই জলের ঘনত্ব বলে দিয়েছি 1 গ্রাম পার ঘন সেন্টিমিটার, তাহলে সেখানে 1 বসবে। জি হচ্ছে 981 সেন্টিমিটারে লিখছি বলে, মানে সিজিএসে লিখছি বলে 981। এইবারে পি অ্যাটমসফিয়ারের ভ্যালুটা আমি এখানে বসাবো। আমি এখানে কি করলাম? পি অ্যাটমসফিয়ার যেহেতু ওপরে HW রো ডাব্লিউ জি প্লাস পি অ্যাটমসফিয়ার, টোটালটার নিচে পি অ্যাটমসফিয়ার দিয়ে ভাগ ছিল, আমি HW ওটাকে ভাঙিয়ে লিখে দিলাম কি HW রো ডাব্লিউ জি বাই পি অ্যাটমসফিয়ার প্লাস 1, কারণ ওপরে পি অ্যাটমসফিয়ার নিচে পি অ্যাটমসফিয়ার কেটে প্লাস 1 হয়ে গেল। এইবারে ভ্যালুগুলো যখন বসালাম, ভ্যালুগুলো বসানোর পরে কাটাকুটি বেশি গেল না, এই জায়গাটাই আমার একটা মানে খটকা লাগছে আর কি। কাটাকুটি খুব একটা ইজিলি কাটাকুটি তো হলো না, যেটা হলো মোটামুটি গুণ টুন করার পরে ফাইনালি যেটা আসলো সেটা হচ্ছে 260 R2 কিউব আসলো 267.9 বাই 41.8 ইন্টু R1 কিউব। এবার R1 মানে হচ্ছে ব্যাসার্ধ, কিন্তু দেওয়া ছিল ব্যাস, হ্যাঁ দেওয়া ছিল ব্যাস হচ্ছে 1 মিলিমিটার, সেটাকে আমি সেন্টিমিটারে মানে 0.1-এ নিয়ে গেলাম। তাহলে 0.1 যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ 0.1/2, সেই জন্য R1 কিউবটাকে আমি লিখবো 0.1/2 হোল কিউব। এইবারে গুণ ঠুন করার পরে R2 এর ভ্যালু গুণ করে কিন্তু তারপরে আবার তার ঘন একক বার করতে হবে, এই ঘন মূল বার করতে হবে। ঘনমূল বার করার পরে দেখা গেল ওটা আসলো R2 এর ভ্যালু আসলো 0.092 প্রায়। সেখান থেকে আমাকে ব্যাসের ভ্যালুটা বার করতে হবে 2R2 করে, যেটা বেরোলো 0.18 সেন্টিমিটার, তার মানে 1.8 মিলিমিটার। জিনিসটা অ্যাপারেন্টলি ঠিকই মনে হচ্ছে, কারণ হচ্ছে যে জলের গভীরে তার ছিল 1 মিলিমিটার, তাহলে অবভিয়াসলি জলের ওপরে যখন প্রেশার কমে যাবে তখন তার ব্যাসটা বেড়ে যাবে, বুদবুদের আকারটা বাড়বে, ব্যাসটা বেড়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমি ব্যাসের পরিমাণটা
বেশি হওয়া উচিত 1 মিলিমিটারের থেকে, সেটাই এসছে 1.8 মিলিমিটার। কিন্তু অঙ্কটা যেহেতু ক্যালকুলেশনটা এরকম হজবরল, আর এখানে ক্যালকুলেটার তো তোদের ইউজ করতে দেবে না, তোদের তো এমনি হাতেই করতে হবে, সেই জন্য আমার আনসারটা নিয়ে একটু ডাউট আছে। আনসারের পেজটা আমার কাছে নেই। আনসারের পেজটা দেখে তোরা আগে আনসারটা দেখ যে আনসারটা ঠিক আছে কিনা। যদি আনসারটা ভুল থাকে তাহলে আমাকে ইমিডিয়েটলি হোয়াটসঅ্যাপে ইনফর্ম কর, আমি ওটা আরেকবার একটু চেক করে নেবো, ঠিক আছে? আচ্ছা, এরপরের অঙ্কটা রয়েছে 4.6। 4.6 একটা বর্তনী দিয়ে দিয়েছে। বর্তনীর মধ্যে 1.6 ওহম রয়েছে, তার সাথে 6 ওহম আর 4 ওহম এই দুটো সমান্তরাল সমবায় রয়েছে। আর এই পুরো টোটাল যে রোধের কম্বিনেশনটা সেটা যুক্ত রয়েছে 5 ভোল্ট ব্যাটারির সাথে। ব্যাটারির 5 ভোল্টের পাশে আবার একটা 1 ওহম ছোট্ট করে লেখা আছে। জিজ্ঞাসা করা হয়েছে যে ওর কারেন্টটা কত। যখনই ব্যাটারির ভোল্টেজের পাশে ছোট করে কোনো একটা রেজিস্ট্যান্স 1 ওহম মানে একটা কোনো রোধের মান দেওয়া থাকবে, তখনই বুঝতে হবে যে তার মানে কি ওই ব্যাটারিটার আভ্যন্তরীণ রোধটাকে ধরে নিয়ে আমাকে ক্যালকুলেট করতে হবে। যে মুহূর্তে আভ্যন্তরীণ রোধ আমাকে ধরতে বলা হবে তখনই আমি কিন্তু ভি ইকুয়াল টু আইআর এই ফর্মুলাটা ইউজ করতে পারবো না। আমাকে ইউজ করতে হবে ই ইকুয়াল টু আই ইন্টু আর প্লাস আর, এই ফর্মুলাটা। আর প্লাস আর মানে ক্যাপিটাল আর একটা স্মল আর। ক্যাপিটাল আর হচ্ছে বর্তনীর টোটাল যে তুল্য রোধ সেটা, আর স্মল আর হচ্ছে ব্যাটারির আভ্যন্তরীণ রোধ। সেখান থেকে আমি আই এর ভ্যালুটা যদি বার করতে চাই, ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এবার ক্যাপিটাল আর এর মান বা তুল্য রোধের মানটা আমাকে বার করতে হবে। তুল্য রোধটা বার করার জন্য কি দেখব? প্রথমে আমি দেখব কারা কারা সমান্তরাল সমবায় রয়েছে। 6 ওহম আর 4 ওহম এই দুটো রোধ এর দুপ্রান্ত পরস্পর যুক্ত রয়েছে, তার মানে এরা হচ্ছে সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় দুটো রোধ থাকলে তাদের তুল্য রোধ কী করে বেরোয়? R1 R2 বাই R1 প্লাস R2, সেই ফর্মুলা, তাই তো? সেই জন্য 6 ইন্টু 4 বাই 6 প্লাস 4, এটা হয়ে গেল সমান্তরাল সমবায় দুটোর তুল্য রোধ। এইবারে তার সাথে আবার কে শ্রেণী সমবায় রয়েছে, ওই দুটো সমান্তরাল সমবায়ে থাকা রোধের সাথে আবার শ্রেণী সমবায় রয়েছে 1.6 ওহম, সেই জন্য সেটা যুক্ত হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। কারণ শ্রেণী সমবায়ে থাকা যখন কোনো দুটো রোধকে আমরা যুক্ত করি তখন তুল্য রোধ বার করার জন্য তখন জাস্ট তারা প্লাস হয়ে যায়। R1 প্লাস R2 করলেই আমরা শ্রেণী সমবায়ে টোটাল রোধটা পেয়ে যাই। এই জন্য এখানে 1.6 প্লাস 6 ইন্টু 4 বাই 6 প্লাস 4, সেখান থেকে আমার আনসারটা বেরোলো 4 ওহম। এবার আই এর মানটা আমি কীভাবে বার করব? ই বলে দিয়েছে 5 ভোল্ট, তাহলে 5 বাই 4 প্লাস 1 মানে 5 বাই 5, আনসার বেরোচ্ছে 1 অ্যাম্পিয়ার। কারণ এটা তো ভোল্টে রয়েছে আর রেজিস্ট্যান্সটা ওহমে রয়েছে, অবভিয়াসলি তাই আই এর ভ্যালুটা কী হবে? 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে? আচ্ছা, 4.6 অথবার অঙ্কটাতে বলা হয়েছে যে একটা বাড়ির মধ্যে 10টা লাইট রয়েছে, 5টা ফ্যান রয়েছে আর একটা টিভি রয়েছে। প্রত্যেকটা জিনিসই 6 ঘন্টা করে চলে, তাহলে 30 দিনের টোটাল কত বিদ্যুৎ খরচা হয়? এটা বার করার জন্য টোটাল কত বিদ্যুৎ খরচা হয় সেটা বিওটি ইউনিটে বার করতে বলেছে। প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা বিওটি ইউনিটটা কি। বিওটি ইউনিট মানে হচ্ছে কত কিলোওয়াট আওয়ার, মানে 1 ঘন্টায় কত কিলোওয়াট খরচা হয়, মানে 1 ঘন্টায় কত কিলোওয়াট না, মানে কি টোটাল যত ঘন্টাই চলুক না কেন টোটাল কত কিলোওয়াট খরচা হয়, ঠিক আছে? ঘন্টার হিসেবে। কারণ ওয়াটেজটা আমরা সাধারণত সেকেন্ড পার সেকেন্ডে হিসাব করি, 1 ওয়াট মানে হচ্ছে 1 জুল পার সেকেন্ড। সেখান থেকে আমাদের কত জুল মানে প্রতি ঘন্টায় কত জুল করে খরচা হচ্ছে সেই হিসেবে ধরে কত ঘন্টা চলছে, মানে 5 ঘন্টা যদি চলে তাহলে 5 ঘন্টায় কত কিলো জুল খরচা হয়েছে, 6 ঘন্টা যদি চলে তাহলে 6 ঘন্টায় কত কিলো জুল খরচা হয়েছে সেটা হিসাব করে বার করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে আমাদের যে 10টা বাতির কথা বলেছে এতে প্রত্যেকের ওয়াটেজ হচ্ছে 40 ওয়াট, তারা টোটাল কত
তাদের জন্য টোটাল কত বিদ্যুৎ শক্তি খরচ হচ্ছে। আমি প্রথমে দৈনিক বিদ্যুৎ শক্তি খরচটা বার করছি। দৈনিক 6 ঘন্টা করে চলে, ঠিক আছে। এবার প্রত্যেকটা বাতির জন্য 40 ওয়াট করে খরচা হয়। আমি প্রথমে, যেহেতু আমাকে কিলো ওয়াটেই ফার্স্ট আলটিমেটলি বার করতে হবে, প্রথমে 40 ওয়াটটাকে কী করলাম, কিলো ওয়াটে নিয়ে আসলাম, ঠিক আছে। টোটাল 10টা বাতিতে 40 ওয়াট করে টোটাল 400 ওয়াট খরচা হয়, ঠিক আছে। তাহলে 400 ওয়াট খরচা হয়। সেই 400 ওয়াটকে আমি কিসে নিয়ে গেলাম, আমি নিয়ে গেলাম হচ্ছে কিলো ওয়াটে। তাহলে 0.4 কিলো ওয়াট খরচা হয়। এবার 0.4 কিলো ওয়াট খরচা হয়, সেটা এবার 6 ঘন্টা চলছে। তাহলে 6 ঘন্টায় কত কিলো ওয়াট খরচা হয় বেরিয়ে গেল। এইভাবেই আমি ফ্যানের জন্য, 5টা ফ্যানের জন্য টোটাল কত কিলো ওয়াট খরচা হয় সেটা বার করলাম। আর তারপরে হচ্ছে যে একটা টিভি, যেটা 80 ওয়াটের টিভি, তার জন্য 6 ঘন্টায় কত কিলো ওয়াট খরচা হয় সেটা বার করলাম। এইবারে হচ্ছে যে তার মানে দৈনিক টোটাল ওই বাড়িতে কত খরচ হচ্ছে। টিভির জন্য 0.48 কিলোওয়াট আওয়ার, ফ্যানের জন্য 2.4 কিলোওয়াট আওয়ার, আর বাতির জন্য বা লাইটের জন্য 2.4 কিলোওয়াট আওয়ার। তাহলে টোটাল যত কিলোওয়াট আওয়ার খরচা হলো সেটাকে এবার 30 দিয়ে গুণ করতে হবে, কারণ 30 দিনে টোটাল বিদ্যুৎ খরচটা আমরা বার করতে চাইছি। তাহলে এই টোটালটাকে, আচ্ছা 4.9 অঙ্কটাতে যেটা বলেছে সেটা হচ্ছে যে ABC 3টে মৌলের পরমাণু ক্রমাঙ্ক Z-2, Z আর Z+1। বি এর পরমাণু ক্রমাঙ্ক Z, আর বি বলে দিয়েছে যে এটা একটা নিষ্ক্রিয় মৌল। বিকে আমরা যদি যে কোনো নিষ্ক্রিয় মৌলের সাথে তুলনা করি, অ্যাজ ইফ যেমন আর্গানের সাথে যদি তুলনা করি, সেক্ষেত্রে কি হচ্ছে, আর্গানের টোটাল পরমাণুর সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 18। এটাকে যদি আমরা ভাগ করে দেখি, তাহলে প্রথম কক্ষপথে 2টো, পরের কক্ষপথে 8টা, আর লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন থাকবে। বি যে কোনো নিষ্ক্রিয় মৌলই হোক না কেন, তার লাস্ট কক্ষপথে সবসময় 8টা ইলেকট্রনই থাকবে। তাহলে আমি যদি এর পরের কথাটায় যাই, যেটাতে বলেছে যে এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে Z-2, তাহলে যে এ বি যাই হোক না কেন, যে নিষ্ক্রিয় মৌলই হোক না কেন, এতে নিশ্চয়ই তার থেকে 2টো ইলেকট্রন কম আছে, তাই তো। তাহলে এই 2টো ইলেকট্রন কম এর কোথায় আছে, কোন কক্ষপথে থাকবে। এর মধ্যে যতগুলোই ইলেকট্রন থাক না কেন, এই কম ইলেকট্রন সংখ্যাটা ওর লাস্ট কক্ষপথেই থাকবে। মানে বি এর লাস্ট কক্ষপথে যেমন 8খানা ইলেকট্রন রয়েছে, এর লাস্ট কক্ষপথে তার মানে 6টা ইলেকট্রন থাকবে, তাই তো। তাহলেই তো এর টোটাল ইলেকট্রন সংখ্যা বি এর টোটাল ইলেকট্রন সংখ্যার থেকে 2 কম হয়ে যাবে। এবারে আরেকটা কি বলেছে, যে সি এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে Z+1। সি এর ইলেকট্রন সংখ্যা Z+1 মানে কি, তার মানে কি বি এর যাই ইলেকট্রন, বি এর ইলেকট্রন সংখ্যা যদি 18 হয় আর্গন ধরে, তাহলে সি এর ইলেকট্রন সংখ্যা হবে 19। এবার সেক্ষেত্রে হিসেব মতো কি হয়, যে প্রথম 2টো কক্ষপথে তো দুটো করে ইলেকট্রন, 8টা করে ইলেকট্রন থাকবে। থার্ড কক্ষপথে বি এর তো আছেই 8টা ইলেকট্রন, সি এর নিশ্চয়ই লাস্ট কক্ষপথে 9টা ইলেকট্রন থাকতে পারবে না। তাহলে কি হবে, পরের কক্ষপথে 8টা, আর তারপরের কক্ষপথে 1খানা ইলেকট্রন থাকবে, ঠিক আছে। তাহলে 8খানা সুস্থিত হওয়ার জন্য, যেটা আমরা 19 এমনিও আমরা বুঝতে পারছি যে 19 মানে হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, 19 মানে হচ্ছে সেটা হচ্ছে পটাশিয়াম, তার লাস্ট কক্ষপথে 1টা ইলেকট্রন থাকে। তাহলে একটা ইলেকট্রন যদি কারোর শেষ কক্ষপথে থাকে, তাহলে সেটা হচ্ছে একটা তড়িৎ ধনাত্মক মৌল, মানে পটাশিয়াম, সোডিয়াম এই লাইনটায় আর কি রয়েছে তারা, সে। আর বি তার মানে রয়েছে নিষ্ক্রিয় মৌলের লাইনে, আর এ রয়েছে হচ্ছে লাস্ট যে শ্রেণীটা, তার আগের শ্রেণীতে, ঠিক আছে, যাতে করে ওর মধ্যে লাস্ট কক্ষপথে 6টা ইলেকট্রন থাকতে পারে। আমরা জানি যতগুলো ইলেকট্রন লাস্ট কক্ষপথে যতগুলো ইলেকট্রন সংখ্যা তততম শ্রেণীতেও থাকে, তাই তো। আচ্ছা, এইবার আসি প্রশ্নগুলোতে। প্রশ্ন বলছে যে কার তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি। এর মধ্যে বি তো নিষ্ক্রিয় মৌল, তার তড়িৎ ঋণাত্মকতার প্রশ্ন আসছে না। তাহলে এ আর সি এর মধ্যে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি, এর অবভিয়াসলি বেশি। তার কারণ হচ্ছে এর লাস্ট কক্ষপথে সব থেকে বেশি সংখ্যক ইলেকট্রন থাকে, আর 5-এর বেশি ইলেকট্রন থাকলেই সেই মৌলকে আমরা তড়িৎ ঋণাত্মক ধরি। যত একটা পর্যায় বরাবর আমরা বাদিক থেকে ডান দিকে যাই, তত তড়িৎ ঋণাত্মকতা বাড়তে থাকে। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এর লাস্ট কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6, 5-এর বেশি, সুতরাং এর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি, আর সি এর তড়িৎ ঋণাত্মকতা সব থেকে কম। এইখান থেকেই আমরা থার্ড প্রশ্নের উত্তরটা একবার দিয়ে দিতে পারবো, যে এ হচ্ছে একটা তড়িৎ ধনাত্মক মৌল, আর সি হচ্ছে একটা তড়িৎ ঋণাত্মক মৌল।
এই জাতীয় মৌলগুলো যখন যুক্ত হয়ে কোনো যৌগ গঠন করে তাহলে তখন সেটা অবভিয়াসলি আয়নীয় যৌগ হয়। তার কারণ কি, যেগুলো তড়িৎ ধনাত্মক মৌল হয় সেগুলো সাধারণত ধাতু হয়, আর যেগুলো তড়িৎ ঋণাত্মক মৌল হয় সেগুলো অধাতু হয়। ধাতু আর অধাতুর মধ্যে যুক্ত হয়ে যখনই কোনো যৌগ তৈরি হয় তখন সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, সেটা আয়নীয় যৌগই তৈরি হয়। এবার সংকেত লিখতে বলেছে। সংকেত লিখতে গেলে আমি এখানে অঙ্কটা যেভাবে করিয়ে দিয়েছি তাতে লিখেছি যে যেমন এ এর যোজ্যতা হচ্ছে 2। এবার কোনো তড়িৎ ঋণাত্মক মৌলের ক্ষেত্রে যোজ্যতাটা আমরা কিভাবে হিসাব করি, যে শেষ কক্ষপথে অ্যাকচুয়ালি 8টা ইলেকট্রন থাকলে সুস্থিত হয়, তার কাছে আছে কটা ইলেকট্রন, 6টা ইলেকট্রন, তাহলে তার এক্সট্রা কটা ইলেকট্রন ওর দরকার আছে সুস্থিত হওয়ার জন্য, 2টো ইলেকট্রন। ঠিক আছে, তাহলে সেই হিসেবে আমরা বলতে পারি যে এর যোজ্যতা হচ্ছে 2। এবারে সি এর যোজ্যতা 1, তার মানে কি সি এর লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন রয়েছে, ওই একটা ইলেকট্রন ছাড়লে ও সুস্থিত হবে, কারণ একটা ইলেকট্রন ছাড়লেই ওর 3টে কক্ষপথ হয়ে যাবে, আর 3টে বা যারটাই কক্ষপথ হোক না কেন লাস্ট কক্ষপথে ওর 8টা ইলেকট্রন থাকবে, অতএব এর যোজ্যতা হচ্ছে 1। এভাবে আমরা দেখব যে তড়িৎ ধনাত্মক মৌলের ক্ষেত্রে লাস্ট কক্ষপথে যে কটা ইলেকট্রন থাকবে সেটাই ওর যোজ্যতা, আর তড়িৎ ঋণাত্মক মৌলের ক্ষেত্রে 8 থেকে তার লাস্ট কক্ষপথের ইলেকট্রন সংখ্যাটা মাইনাস করলে যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে ওর যোজ্যতা। এবং আমরা জানি যে সংকেত লেখার নিয়মে কি হয়ে যায়, একজনের যোজ্যতাটা আরেকজনের পায়ের কাছে চলে যায়, তাই তো। তাহলে এ এর যোজ্যতা যেহেতু 2 বেরোচ্ছে সেটা চলে যাবে সি এর পায়ের কাছে, আর সি এর যোজ্যতা যেহেতু 1 সেটা চলে যাবে এ এর পায়ের কাছে, তাহলে সংকেতটা হবে AC2 হলো। এটাকে যদি আমি একটু অন্যভাবে ভাবি, আরও সহজভাবে ভাবি, তাহলে কি হবে, এর লাস্ট কক্ষপথে রয়েছে 6টা ইলেকট্রন, তাহলে ওর 2টো ইলেকট্রন দরকার সুস্থিত হওয়ার জন্য। এই 2টো ইলেকট্রন কার কাছ থেকেও পাবে, যদি সি এর সাথে যৌগ গঠন করতে চায় তাহলে সি এর থেকেই নেবে, কিন্তু সি এর আছে একটা ইলেকট্রন এক্সট্রা, তাহলে নিশ্চয়ই 2টোই সি কে লাগবে এর সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করতে। এক একটা সি এক একটা করে ইলেকট্রন দেবে, আর এ ওই ইলেকট্রনটা নিয়ে যৌগ গঠন করবে। ঠিক আছে, আয়নীয় যৌগ গঠন করবে, তাহলে সংকেতটা হয়ে যাবে AC2। একটা এ কে একটা এর সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করতে 2টো সি এর প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, এবার 2 নম্বর প্রশ্নে আসছি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কার আয়নন বিভব সব থেকে বেশি। আয়নন বিভব হচ্ছে মানে কি, যে কোনো ইলেকট্রন থেকে কোনো একটা পরমাণু থেকে ইলেকট্রনকে টেনে বার করে নিতে যত বেশি শক্তি লাগে, যার বেশি শক্তি লাগে তারই আয়নন বিভব সব থেকে বেশি। এবার এখানে 3টে মৌলের মধ্যে কার ক্ষেত্রে এটা সব থেকে বেশি, নিষ্ক্রিয় মৌলের ক্ষেত্রে। কারণ নিষ্ক্রিয় মৌল এত বেশি সুস্থিত, নিষ্ক্রিয় মৌলের লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে, ও এত বেশি সুস্থিত যে ওখান থেকে বার করে নেওয়াটা খুব কঠিন ব্যাপার, সেই জন্য আয়নন বিভব সব থেকে বেশি কিন্তু হবে নিষ্ক্রিয় মৌলের। ঠিক আছে।